হঠাৎ করে একদিন গ্রামের সব সদ্য বিবাহিত নতুন বউদের তুলে নিয়ে গিয়ে রেপ করে হত্যা করছে এক সাইকো কিলার। আর এইসব খুন করা হচ্ছে তাদের বিয়ের প্রথম রাতের ঠিক পরের দিনই। এই ভয়ে অতিষ্ঠ হয়ে যেন গ্রামের আর কেউ বিয়ে করার নামই নিচ্ছে না। আর এই কেস সলভ করতে আসে একজন আইপিএস অফিসার। খুলতে থাকে একের পর এক রহস্যের জাল, আর শেষে এমন এক টুইস্ট সামনে আসে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। কিন্তু কেন বেছে বেছে নববধূদেরকেই হত্যা করা হচ্ছে, আর তাদের বিয়ের প্রথম রাতের সাথে এইসব খুনের কি সম্পর্ক থাকতে পারে? পুলিশ কি শেষ পর্যন্ত এই কিলারকে খুঁজে বের করতে পারবে? এই সব রহস্য ঘেরা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক 2022 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি ওদেলা রেলওয়ে স্টেশন। মুভির শুরুটা হয় ওদেলা গ্রামের রেলওয়ে স্টেশন থেকে। একটি মেয়ে পুরো শরীরে কাদামাখা অবস্থায় একটা কাটা মাথা হাতে নিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে আসছিল। তার চোখে ভয়ের বিন্দুমাত্র রেশ ছিল না। মেয়েটি যেন সব হুঁশ হারিয়ে ফেলেছে। সে ওই কাটা মাথাটা নিয়েই পুলিশ স্টেশনে যায়। মাথাটি একজন পুলিশ অফিসারের সামনে টেবিলের ওপর রাখা হয়। এটা দেখে তো তার হুঁশ উড়ে যায়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে বডিটা কোথায়। এরপর গ্রামের ভেতরে একটা পুরনো শুকনো কুয়ার মধ্য থেকে মাথা ছাড়া ডেড বডিটা উদ্ধার করা হয়। সেখানে অনুদীপ নামের একজন আইপিএস অফিসারকে দেখানো হয়। অনুদীপ পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। এরপর সিন চলে যায় 3 মাস পেছনে। অনুদীপ তার ট্রেনিং শেষ করার জন্য এই গ্রামে এসেছিল। তার গ্রামে পোস্টিং হওয়ার খবর শুনে তার গার্লফ্রেন্ড স্পর্ধি বলে সেও সাথে যাবে। অনুদীপ বলে এটা গ্রাম্য এলাকা, এখানে আমি তোমাকে নিয়ে যাব না। স্পর্ধি জিজ্ঞেস করে এটা কোন জায়গায়। অনুদীপ বলে গুগল করে তুমি দেখে নাও। তখন স্পর্ধি গুগল ম্যাপে দেখে ওডেলা তেলেঙ্গানার খুব ছোট্ট একটা গ্রাম। এর পরের সিনে গ্রামের কিছু মানুষকে দেখানো হয়, যার মধ্যে ভেঙ্কট এবং মাধুরীর গতকাল বিয়ে হয়েছে। ভেঙ্কট ফটোগ্রাফার সাম্বার সাথে বসে তাদের বিয়ের ফটো দেখছিল। তাদের পাশের বাড়িতেই থাকে রাধা এবং তিরুপতি। রাধা একটা ঝাড়ু দিয়ে তিরুপতিকে মারছিল। এগুলো তাদের মধ্যে নিত্যদিনের ঘটনা। হঠাৎ গ্রামের সরপঞ্চ সেখানে আসে। সরপঞ্চ তিরুপতিকে বলে এবার অন্তত নেশা করা ছেড়ে দাও। তিরুপতি বলে যেদিন আপনি সরপঞ্চ নির্বাচিত হতে পারবেন না সেদিন আমি নেশা করা ছেড়ে দেব। তিরুপতির কথা শুনে সরপঞ্চ হেসে দেয়, কারণ এই গ্রামে তার বিরোধিতা করার মতো তেমন কেউই নেই। তিরুপতি ধোপার কাজ করত। সরপঞ্চ একটা শার্ট বের করে বলে এটা কিভাবে প্রেস করেছো, কিছুই তো হয়নি। রাধা শার্টটা নিয়ে বলে এরপর থেকে সেই প্রেস করে দিবে। রাধা সরপঞ্চকে একটা নোট দিয়ে বলে এটা তার প্যান্টের পকেটে ছিল। সরপঞ্চ রাধাকে টাকাটা রেখে দিতে বলে, কিন্তু রাধা রাজি হয় না। সরপঞ্চ বলে এই গ্রামের একমাত্র আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে তুমিই রাধা। এরপর সরপঞ্চ সেখান থেকে চলে যায়। পরের সিনে কয়েকজন বন্ধুকে মিলে একসাথে বিয়ার খেতে দেখা যায়। তাদের মধ্যে একজন ছিল মাধুরীর বয়ফ্রেন্ড বিবেক। মাধুরীর বিয়ে হওয়ার দুঃখে বিবেক একেবারে ভেঙে পড়েছে। তার এক বন্ধু তাকে বলে আজ ওদের ফার্স্ট নাইট, আর তুই এখানে বসে দুঃখে কাঁদছিস। কতবার তোকে বলেছি, কিন্তু তুই কিছুই করতে পারিসনি। বিবেক বলে আমি তো ওকে সত্যিই ভালোবাসতাম, আমি নিজেকে শেষ করে দিব। বিবেকের বন্ধু বলে নিজেকে কেন শেষ করবি, যদি কিছু করতেই হয় তাহলে ওকে কর। বিবেক বলে আমি ওদেরকে একসাথে থাকতে দেব না। পরের দিন সকালে ভেঙ্কটের পরিবারের সবাই কান্নাকাটি শুরু করে, কারণ মাধুরীকে কেউ মেরে ফেলেছে। গ্রামের সবাই সেখানে জড়ো হয়। অনুদীপও তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। মাধুরীর সাথে প্রথমে খারাপ কাজ করা হয়, এরপর খুব বাজেভাবে তাকে আঘাত করে খুন করা হয়েছে। এরপর গ্রামের একটি ব্রিজের নিচে পাইপের মধ্যে তার লাশ রেখে দেওয়া হয়েছে। কিন্তু অনুদীপ ভাবতে থাকে গ্রামের একজন সাধারণ মেয়েকে তার বিয়ের পরের দিনই কেউ কেন মারবে। হঠাৎ সে একটা পায়ের ছাপ দেখতে পায়। অনুদীপ সেটার ছবি তুলে রাখে। এরপর অনুদীপ ভেঙ্কটের কাছে জিজ্ঞেস করে। ভেঙ্কট বলে বিবেকই মাধুরীকে মেরেছে, ও এর আগেও আমাদের মারার হুমকি দিয়েছিল। এরপর পুলিশ বিবেককে অ্যারেস্ট করে। বিবেক প্রথমে কিছু স্বীকার করে না, কিন্তু পরবর্তীতে পুলিশের টর্চারে স্বীকার করে নেয় যে সেই মাধুরীকে খুন করেছে। এরপরের সিনে দেখানো হয় রাধা তিরুপতিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। তাদের বিয়ের 10 বছর হয়ে গেলেও কোনো বাচ্চা হয়নি। তিরুপতির সমস্যার কারণে তাকে ডাক্তার দেখানো হচ্ছিল। ডাক্তার তাকে কিছু শুকনো লতা পাতা খেতে দেয়। অন্যদিকে পুলিশ বিবেককে কোর্টে চালান করতে চায়। তখন বিবেক অনুদীপের পা ধরে বলে সে খুন করেনি, সে তো মাধুরীকে ভালোবাসতো। নিজের ভালোবাসার মানুষকে সে কিভাবে খুন করবে? বিবেকের কথা শুনে অনুদীপ তার দিকে একটা পানির বোতল ছুঁড়ে মারে। বিবেক সেটা বাম হাত দিয়ে ক্যাচ করে নেয়। এরপর অনুদীপ তাকে ছেড়ে দিতে বলে। পুলিশ অফিসার তখন বলেন আপনার এডুকেশন বেশি হতে পারে, কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স বেশি আছে। খুনিরা বাঁচার জন্য এভাবেই মিথ্যা কথা বলে। অনুদীপ তখন বলে এ খুনি না, কারণ ও বাম হাতি আর খুনি একজন ডান হাতি লোক। এছাড়া ঘটনাস্থলে পাওয়া পায়ের ছাপটা 10 নম্বর সাইজের জুতোর ছাপ ছিল, আর ওর জুতোর সাইজ হবে 8।
আর মাধুরীর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কিলারের বয়স 30 বা তার ওপরে হবে, আর ওর বয়স 30 বছর হতে আরও 10 বছর সময় লাগবে। অনুদীপের সব যুক্তি অনুযায়ী বিবেক খুনি না, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখনই আবারও একটা খুন হওয়ার খবর পাওয়া যায়, আর এবারও একজন নববধূকে খুন করা হয়েছে। অনুদীপ তার টিম নিয়ে সেখানে পৌঁছায়। এবারও খুনের প্যাটার্ন ঠিক সেম ছিল, আর এই খুনটাও তাদের ফার্স্ট নাইটের পরেই হয়েছিল। এই মেয়েটার বিয়ে তার কাজিনের সাথে হয়েছিল, তাই তার হাজবেন্ডকে দোষী মনে করার কোনো সুযোগই ছিল না। অনুদীপ বুঝতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ হবে। রাতে অনুদীপ স্পর্ধির সাথে এসব বিষয় নিয়ে কথা বলছিল। সাইকো কিলাররা সাধারণত বাচ্চা বা ভার্জিন মেয়েদেরকে খুন করে, তাই অনুদীপ বুঝতে পারছিল না ফার্স্ট নাইটের সাথে খুনের কি সম্পর্ক থাকতে পারে। এই কেস সলভ করা তার ট্রেনিংয়ের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা হতে যাচ্ছিল। অনুদীপের হঠাৎ কিছু মনে পড়ে, তাই সে দৌড়ে সেই খুন হওয়া জায়গায় যায়। অনুদীপ সেখানে ওই মেয়েটির মোবাইল ফোন খুঁজে পায়। অনুদীপ মোবাইল চেক করে সেখানে একটা অডিও রেকর্ডিং খুঁজে পায়, যেখানে মেয়েটি বারবার তাকে ছেড়ে দিতে বলছিল, আর খুনি তাকে তার ফার্স্ট নাইটের ব্যাপারে জিজ্ঞেস করছিল। সেগুলো বলার পরে সে মেয়েটাকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে। অনুদীপ গ্রামের সব মানুষকে এই অডিও রেকর্ডিং শুনিয়ে জানতে চায় এটা কার ভয়েস হতে পারে, কিন্তু কেউই এরকম ভয়েসের কাউকে খুঁজে পাচ্ছিল না। এর পরের সিনে দেখানো হয় সাম্বা এবং তিরুপতির ভাই চান্দু মিলে গ্রামের মেয়েদের খারাপ ভিডিও তৈরি করে। এর মধ্যে পুলিশ রাধাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এটা সাম্বার ভয়েসের মতো। চান্দু ভাবে তার কুকর্মের কথা সামনে চলে আসতে পারে, তাই সে সরাসরি সাম্বাকে ফাঁসিয়ে দেয়। পুলিশ সাম্বাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়, কিন্তু তখন জানতে পারে যে এই দুটো মার্ডার যখন হয়েছিল সাম্বা তখন গ্রামেই ছিল না। সে কারো বিয়ের ভিডিও শ্যুট করার জন্য পাশের গ্রামে গিয়েছিল, তাই সাম্বাকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে উপর মহল থেকে কেস সলভ করার জন্য চাপ আসতে শুরু করে। অনুদীপ বলে, আমরা তো ডিএনএ টেস্ট করে সহজেই খুনিকে বের করতে পারি। এসআই বলে, একজন খুনিকে ধরার জন্য আপনি কি এখন পুরো গ্রামের মানুষের ডিএনএ টেস্ট করবেন? অনুদীপ বলে, এই গ্রামে মোট 6327 জন মানুষ আছে। তাদের মধ্য থেকে নারী, শিশু এবং বৃদ্ধদের বাদ দিলে 2000-এর মতো পুরুষ থাকে। আর এই কেসের মেজর ক্লু হলো খুনির পায়ের সাইজ 10, অর্থাৎ তার হাইট হবে 5 ফুট 10 থেকে 6 ফুট পর্যন্ত, আর খুনির বয়স হবে 30 বছর। এই সব কিছু হিসেব করলে মাত্র 25 জনের মতো মানুষ থাকবে। আমরা তাদের ডিএনএ টেস্ট করব এবং হায়দ্রাবাদে পাঠিয়ে দেব। 10 দিনের মধ্যে রিপোর্ট চলে আসবে আর কেস ক্লোজ হয়ে যাবে। এসআই তখন অনুদীপের কথা মেনে নেয়। অনুদীপ গ্রামের 25 জনের ডিএনএ টেস্ট করে। রিপোর্ট আসতে 10 দিন সময় লাগতো। অনুদীপ চাচ্ছিল এই 10 দিনে যেন গ্রামের আর কোনো মেয়ে না মারা যায়, কিন্তু এর মধ্যেই গ্রামের সরপঞ্চ তার মেয়ের বিয়ে ঠিক করেন। সরপঞ্চ পুলিশ স্টেশনে বিয়ের কার্ড দিতে আসে। অনুদীপ তাকে বারবার নিষেধ করে, কিন্তু সরপঞ্চ বলে এই গ্রামে কেউ তার দিকে চোখ তুলেও তাকায় না, সেখানে তার মেয়ের দিকে হাত দেওয়া তো অনেক দূরের কথা। এরপর সরপঞ্চ তার মেয়ের বিয়ের আয়োজন করে। অনুদীপ দুজন পুলিশ অফিসারকে সারা রাত পাহারা দেওয়ার জন্য রেখে দেয়। পরের দিন সকালে সরপঞ্চের মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে রেলওয়ে স্টেশনে এগিয়ে দিয়ে আসতে যায়। তারা দুজন ওডেলা রেলওয়ে স্টেশনে ট্রেন আসার অপেক্ষা করছিল, আর পুলিশ অফিসাররা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ একটা ট্রেন সামনে চলে আসে। ট্রেন চলে যাওয়ার পর পুলিশ দেখতে পায় মেয়েটি ওখানে ছিল না, আর তার বয়ফ্রেন্ড অজ্ঞান হয়ে পড়েছিল। পুলিশ প্রথমে অনুদীপকে কল দিয়ে জানায়। এরপর তারা ওই মেয়েটাকে খুঁজতে থাকে। সামনেই একটা ভুট্টার ক্ষেত ছিল। একজন লোক মেয়েটিকে ভুট্টার ক্ষেতের মধ্যে নিয়ে যায়। লোকটার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। লোকটা মেয়েটিকে জিজ্ঞেস করে তার ফার্স্ট নাইটে কি হয়েছে। মেয়েটি প্রথমে কিছু বলে না, তাই লোকটা তার গলা চেপে ধরে। এরপর মেয়েটি সব কিছু বলে দেয়, আর তারপর লোকটা ওই মেয়েটির সাথেও খারাপ কাজ করে এবং তাকে মেরে ফেলে। এর মধ্যে অনুদীপও সেখানে চলে আসে। অনুদীপকে দেখে লোকটা দৌড়ানো শুরু করে। অনুদীপ গুলি ছুড়ছিল, কিন্তু লোকটাকে কোনোভাবেই ধরতে পারছিল না। অনুদীপ একটা পাথর ছুঁড়ে মারে। পাথরটা লোকটার পায়ে পড়ে। অনুদীপ গিয়ে দেখে যে এটা আসলে তিরুপতির ভাই চান্দু। চান্দু বলে সে কিছুই করেনি। চান্দু এখানে শুধুমাত্র ক্ষেতের মটর চুরি করতে এসেছিল, কিন্তু অনুদীপ তার কোনো কথা শোনে না। পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর চান্দুকে উল্টো করে ঝুলিয়ে টর্চার করতে থাকে। সরপঞ্চ এই খবর পেয়ে পুলিশ স্টেশনে আসে। সে এসআইকে 10 লক্ষ টাকা দিয়ে বলে, আমি চান্দুকে নিয়ে যেতে চাই। এসআই বলে, ওকে অনুদীপ অ্যারেস্ট করেছে, তাই আমি চাইলেও ওকে ছেড়ে দিতে পারবো না। সরপঞ্চ এসআইকে বলে, ও আমার একমাত্র মেয়ে ছিল, আমি ওকে কত আদরে বড় করেছি, আর আমার মেয়েকে এই চান্দু কত যন্ত্রণা দিয়ে মেরেছে, তারপরও বলছো ওকে ছেড়ে দিতে?
তোমার মেয়ে হলে কি করতে? এরপর এসআই চান্দুকে সরপঞ্চের হাতে তুলে দেয়। অনুদীপ এসে চান্দুকে দেখতে না পেয়ে এসআইকে বলে সে এসপির কাছে কমপ্লেইন করবে। এসআই বলে আপনি এখানে আপনার প্যাশনের জন্য আসতে পারেন, কিন্তু আমরা সবাই এখানে টাকার জন্য এসেছি। সরকারি চাকরির জন্য যে টাকা দেয় তা দিয়ে আমাদের পরিবার বাচ্চাদের চালানো সম্ভব না, তাই আমি এইসব করেছি। তোমার যদি ইচ্ছে হয় তুমি এসপির কাছে কমপ্লেইন করতে পারো। এসব বলে এসআই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রাধা এবং তিরুপতি পুলিশ স্টেশনে আসে। তারা অনুদীপকে বলে চান্দু এরকম কাজ করতে পারে না, চান্দুর তো বিয়ের জন্য মেয়েও ঠিক করা আছে, ও কেন এসব করবে? অনুদীপ বলে এখন তো ওকে কেউ বাঁচাতে পারবে না, কারণ চান্দুকে সরপঞ্চ নিয়ে গিয়েছে। রাধা এবং তিরুপতি এবার সরপঞ্চের কাছে যায়। সেখানে গিয়ে তারা রক্ত দেখে ভাবে সরপঞ্চ হয়তো চান্দুকে মেরে ফেলেছে, কিন্তু সরপঞ্চ বলে এখনও পুরোপুরি মারেনি, যখনই মেয়ের কথা মনে পড়বে তখনই ওকে আঘাত করব। রাধা এবং তিরুপতি সরপঞ্চের কাছে অনেক অনুরোধ করার পরেও তিনি চান্দুকে কোনোভাবেই ছাড়ে না। তারা অনেক উকিলের কাছে চান্দুর জামিনের জন্য যায়, কিন্তু কেউই তার কেস নিতে চায় না। এদিকে গ্রামে আরেকটা মেয়েকে এভাবে তার সাথে খারাপ কাজ করে খুন করা হয়। চান্দু তখন সরপঞ্চের কাছে ছিল, তাই তার পক্ষে খুন করা কোনোভাবেই সম্ভব ছিল না। অনুদীপ বুঝতে পারে খুনি অন্য কেউ। সরপঞ্চ অনুদীপের ভুলের জন্য তার উপর রাগারাগি করে। এরপর চান্দুর ট্রিটমেন্ট করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে খুনিকে খুঁজে না পেয়ে অনুদীপ অস্থির হয়ে যায়। সে কোনোভাবেই এই কেসের জন্য কুলকিনারা করতে পারছিল না। রাতে স্পর্ধি অনুদীপকে ফোন করে। অনুদীপকে আপসেট দেখে স্পর্ধি বলে তুমি তো কিলারকে ধরে ফেলেছো, তাহলে এখনও তুমি আপসেট কেন? অনুদীপ বলে কিলার অন্য কেউ, আর সে পুরোই সাইকোপ্যাথ। কিলার ফার্স্ট নাইটের পরে মেয়েদের মেরে এক ধরনের আনন্দ পায়, এর পেছনে নিশ্চয়ই তার জীবনের বিশেষ কোনো ঘটনা জুড়ে আছে। স্পর্ধি বলে সে এই কেসে অনুদীপকে সাহায্য করতে পারে। অনুদীপ জিজ্ঞেস করে কিভাবে? স্পর্ধি বলে দেখো, এই কিলারের সব খুনের মধ্যে কমন লিঙ্ক হলো সে ম্যারিড মেয়েদের বিয়ের ফার্স্ট নাইটের পরে মেরে ফেলে। এখন তুমি আমাকে বিয়ে করে নাও, আমাদের ফার্স্ট নাইটের পরে কিলার নিশ্চয়ই আমার কাছে আসবে, আর তখন তুমি ওকে ধরে ফেলবে। অনুদীপ বলে এটা করা মোটেও ঠিক হবে না, এতে অনেক রিস্ক আছে, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আর তাছাড়া তোমার নিজের লাইফ আছে, নিজের এইম আছে, তুমি অযথা এসবের মধ্যে কেন পড়বে? স্পর্ধি বলে আমার তোমার উপর বিশ্বাস আছে, আমি তোমার সাথেই থাকতে চাই এবং তোমাকে সাহায্য করতে চাই। শেষ পর্যন্ত অনুদীপ স্পর্ধির কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছেও কিলারকে ধরার জন্য এছাড়া অন্য কোনো অপশন ছিল না। পরের দিন অনুদীপ টিভিতে তার একটা ভিডিও পাবলিশ করে। ভিডিওতে অনুদীপ বলে আমি এই গ্রামে 3 মাসের ট্রেনিংয়ের জন্য এসেছিলাম, আর 1 সপ্তাহ পরেই আমি চলে যাব। এর মধ্যে এই কেসের ব্যাপারে গ্রামের কম বেশি সবাই জানে। ক্লার অলরেডি 4টা খুন করে ফেলেছে, আমি চাই না 5 নাম্বার খুনটা করা হোক, তাই 5 নাম্বার বিয়েটা আমার হবে। আগামীকাল আমি এই গ্রামেই বিয়ে করছি। আমি জানি তুই হয়তো এই ভিডিও দেখছিস, আমি তোকে অ্যারেস্ট করার পরেই এই গ্রাম ছেড়ে যাব, সাহস থাকলে তুই আমার বউকে খুন করতে আয়। অন্যদিকে সাম্বা এই ভিডিও দেখার পরে অনুদীপের বউকে দেখার জন্য যায়। সে লুকিয়ে লুকিয়ে স্পর্ধির ছবি তোলে। সাম্বা চান্দুকে ফোন দিয়ে বলে অনুদীপের বউ আসলেই অনেক সুন্দর। এরপর অনুদীপ আর স্পর্ধির বিয়ে হয়। অনুদীপ স্পর্ধিকে নিয়ে বাড়ি ফেরার পরে দেখতে পায় কিলার সেখানে আগে থেকেই একটা নোট রেখে গিয়েছে। সেখানে 5 নম্বর লেখা ছিল, অর্থাৎ কিলারের 5 নম্বর টার্গেট অনুদীপের স্ত্রী। অনুদীপ এসবের তোয়াক্কা করে না, সে রাধা আর তিরুপতিকে টাকা দিয়ে সবকিছু সাজানোর জন্য বলে। তিরুপতি টাকা পেয়ে মদ কিনে আনে। রাতে তিরুপতি, সাম্বা আর চান্দু মিলে একসাথে মদ খাচ্ছিল। সাম্বা তখনও বলতে থাকে অনুদীপের বউ কত সুন্দর, তারা ওই কিলারকে নিয়েও কথা বলছিল। তখন চান্দু সাম্বার দিকে চোখ বড় বড় করে তাকায়। সাম্বা বলে তুই এভাবে তাকাচ্ছিস কেন, তোকে তো পুলিশ ছেড়েই দিয়েছে। চান্দু বলে আমি কিছুই ভুলিনি, আমার গায়ে পড়া এক একটা মারের বদলা আমি নেব, আমি ওদের কাউকে ছাড়বো না। রাতে ইঁদুরের শব্দে রাধার ঘুম ভেঙে যায়। রাধা ঘুম থেকে উঠে ইঁদুর তাড়াচ্ছিল, তখন উপর থেকে একটা টিনের বাক্স পড়ে। এটা দেখে রাধা চিনতে পারে না। বাক্সের মধ্যে মেয়েদের কিছু আন্ডারগার্মেন্টস ছিল আর কিছু গহনা ছিল। এগুলো দেখে রাধা কিছুটা অবাক হয়ে যায়। রাধা গহনাগুলো তার শাড়ির আঁচলে বেঁধে নেয়। রাধা ধীরে ধীরে বাড়ির বাহিরে বের হচ্ছিল। বাহিরে তিরুপতি, সাম্বা আর চান্দু ঘুমিয়েছিল। তিরুপতি রাধাকে এত রাত্রে বাহিরে যেতে দেখে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। রাধা বলে সে আটা আনতে যাচ্ছে। এরপর বাড়ি থেকে বের হয়ে রাধা দৌড়ানো শুরু করে।
রাধা দৌড়ে প্রথমে সরপঞ্চের বাড়িতে যায়। সে সরপঞ্চকে ডেকে একটা আংটি দেখিয়ে জিজ্ঞেস করে এটা তার কিনা। সরপঞ্চ বলে হ্যাঁ, এটা আমার মেয়ের আংটি। রাধা তাকে ভালোভাবে চেক করে দেখতে বলে। সরপঞ্চ বলে এটা তার খুব ভালো করে চেনা, এটা তার মেয়েরই আংটি। রাধা আবারও দৌড়ানো শুরু করে। সে ভেঙ্কটের বাড়িতে গিয়ে তাদেরকেও একটা আংটি দেখায়। এরপর জিজ্ঞেস করে এটা মাধুরীর আংটি কিনা। তারাও বলে যে এটা মাধুরীরই আংটি। রাধা একে একে খুন হওয়া সব বাড়িতে গিয়ে গহনা দেখিয়ে জানতে চায় এগুলো তাদের কিনা। সবাই একই কথা বলে যে এগুলো তাদেরই। এরপর রাধা দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। রাধা বাড়িতে গিয়ে দেখে সেখানে তিরুপতি, সাম্বা আর চান্দু কেউই নেই। রাধা বাড়ি থেকে বের হয়ে তিরুপতিকে খুঁজতে থাকে। সে বারবার তিরুপতিকে ফোন করছিল, কিন্তু ফোনে তাকে পাওয়া যায় না। রাধা পাগলের মতো ছুটছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাধা অনুদীপকেও বারবার ফোন করছিল, কিন্তু অনুদীপও তার ফোন রিসিভ করে না। এরই মধ্যে রাত পুহিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা তিরুপতি সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য অনুদীপের বাড়িতে যায়। সবকিছু গোছানো হয়ে গেলে অনুদীপ তিরুপতিকে বলে আগের দিনে সব আধোয়া কাপড় চোপড় রাখা আছে, তুমি সেগুলো নিয়ে যাও। তিরুপতি বাড়ির ভেতরে ঢোকে। এরপর কাপড়ের অনেক বড় একটা পোটলা নিয়ে বেরিয়ে আসে। তিরুপতি বলে অনেকগুলো কাপড় আধোয়া হয়ে গেছে, আমি এগুলো দুদিন পরে একেবারে দিয়ে যাব। এরপর তিরুপতি সেই কাপড়ের পোটলা সাইকেলে বেঁধে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাধা অনুদীপকে এক নাগাড়ে কল করতে থাকে। অনুদীপ তার ফোন চেক করে দেখে রাধার 47টা মিসড কল। এরপর অনুদীপ কল ব্যাক করে। ট্রেনের শব্দে অনুদীপ তার কথা ঠিকমতো শুনতে পারছিল না। রাধা অনুদীপকে জিজ্ঞেস করে স্যার আপনি কোথায় আছেন। অনুদীপ বলে সে বাড়িতেই আছে। রাধা স্পর্ধির ব্যাপারে জানতে চায়। অনুদীপ বলে স্পর্ধিও ঘরেই আছে। রাধা বলে স্যার আপনি প্লিজ একবার ভেতরে গিয়ে চেক করে দেখুন। অনুদীপ ভেতরে গিয়ে দেখে স্পর্ধি কোথাও নেই। রাধা তখন চিৎকার করে কেঁদে দেয়। রাধা অনুদীপকে বলে স্যার এই খুনি আর অন্য কেউ নয়, বরং আমার স্বামী তিরুপতি। তিরুপতিই সব মেয়েদের নিয়ে প্রথমে তার সাথে খারাপ কাজ করেছে, আর এরপর তাদেরকে মেরে ফেলেছে। রাধা বলে স্যার আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে ক্ষেতের দিকে যান, আর আমি সরকারি এরিয়ার মধ্যে খুঁজে দেখি। অনুদীপ তখনই বেরিয়ে পড়ে। এদিকে তিরুপতিকে সাইকেল চালাতে দেখা যায়। তিরুপতি সাইকেলের পেছনে কাপড়ের পোটলার মধ্যেই স্পর্ধিকে বেঁধে রেখেছে। তিরুপতি যখন বাড়ির ভেতরে গিয়েছিল স্পর্ধি তখন ঘুমিয়েছিল। তিরুপতি স্পর্ধির কাছে যায়। স্পর্ধি ভাবে হয়তো অনুদীপ এসেছে, কিন্তু সে যখন তিরুপতির মুখ দেখে তখন সে চিৎকার করে ওঠে, কিন্তু তিরুপতি তার মুখ চেপে ধরে। এরপর স্পর্ধিকে অজ্ঞান করে ওই বিছানার চাদরের মধ্যে পেঁচিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। রাধা সব জায়গায় তিরুপতিকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এরপর রাধা বাড়িতে গিয়ে তিরুপতির কিছু শার্ট নিয়ে পুলিশ স্টেশনে যায়। রাধা সেগুলোকে নিয়ে একটা কুকুরকে স্মেল করায়। এরপর কুকুরটি পিছন পিছন ছুটতে থাকে। কুকুরটা গ্রামের একটা পরিত্যক্ত শুকনো কুয়ার কাছে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। রাধা তখন তিরুপতিকে খুঁজে পাওয়ার শেষ আশাটাও ছেড়ে দেয়। রাধা ওখানে বসে চিৎকার করে কাঁদছিল আর তিরুপতির নাম ধরে ডাকছিল। কুকুরটি তখনও ঘেউ ঘেউ করে যাচ্ছিল, তাই রাধা কুয়োর মধ্যে উকি দেয়। সেখানে তিরুপতি স্পর্ধির সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। রাধা চিৎকার করে তিরুপতিকে ডাকছিল। আশেপাশে সে কারো কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু সেখানে কেউই ছিল না। তিরুপতি রাধাকে চিৎকার করতে নিষেধ করে, কিন্তু রাধা থামে না। তাই তিরুপতি কুয়ার উপরে উঠে আসে। রাধা তাকে জিজ্ঞেস করে এসব কিছু তুমি করছিলে? তুমি এই নিষ্পাপ মেয়েগুলোকে মেরেছো? কেন করেছো তুমি এমন কিছু? তিরুপতি বলে আমার এসব করার কারণ তুই, তোর জন্যই আমি আজ এমন হয়েছি। তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। তিরুপতি আর রাধার বিয়ের পরে প্রথম রাত ছিল। তিরুপতি অনেক স্বপ্ন নিয়ে রাধাকে বিয়ে করেছিল, কিন্তু এই বিয়ের কারণে রাধার সব স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছে। রাধা তিরুপতিকে শুধুমাত্র তার বাবার মৃত্যুর কারণে বিয়ে করেছে। রাধা বলে ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তে যেতাম তখন তুমি কাপড় ধুতে যেতে। তোমার লেখাপড়া ক্লাস 3তেই বন্ধ হয়ে গিয়েছে, আর আমার পড়ালেখা বাবার মৃত্যুর কারণে ক্লাস 11 এসে বন্ধ হয়েছে। কোথায় তুমি আর কোথায় আমি? আমি কখনো ভাবিনি তোমাকে বিয়ে করব। তিরুপতি বলে তার মানে তুমি এই বিয়েতে খুশি হওনি? রাধা বলে ভাগ্যকে তো আর বদলানো যাবে না। এরপর তিরুপতি রাধার কাছে এলে রাধা তাকে নানানভাবে অপমান করে। রাধা বলে তুমি কি ব্রাশ করনি? গা থেকেও গন্ধ আসছে, সাবান দাও না। গ্রামের সব মেয়েরা বলে তুমি সবাইকে বোনের নজরে দেখো, আমাকে কি তুমি নিজের বউ ভাবতে পারবে? রাধার এসব কথা শুনে তিরুপতি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এরপর থেকে তিরুপতি রাধার কাছে আসতে ভয় করত, আর ধীরে ধীরে সে কেমন যেন হয়ে যায়। কিন্তু যেদিন ভেঙ্কট আর মাধুরীর বিয়ে হয় সেদিন রাতে তিরুপতি ঘর থেকে বের হয়েছিল। সে লুকিয়ে তাদের দুজনকে দেখে। এরপর তিরুপতি মাধুরীকে তুলে নিয়ে এসে তার সাথে খারাপ কাজ করে, আর সে যেন কাউকে কিছু না বলতে পারে তাই তাকে মেরেও ফেলে। কিন্তু এরপর থেকে তিরুপতির মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বাড়তে থাকে, আর সে একে একে মেয়েদের এভাবে তুলে নিয়ে আসে এবং তাদের সাথে খারাপ কাজ করে।
তিরুপতি বলে, আমার এরকম হওয়ার পেছনে তুই দায়ী। সেদিনের পর থেকে তুই প্রতিদিন আমাকে অপমান করেছিস। আমি নিজের ফার্স্ট নাইটে ফেল করেছি, কিন্তু ওদের ফার্স্ট নাইটে ফেল করতে চাইনি, তাই আমি ওদেরকে বিয়ের পরের দিনে নিয়ে আসতাম। রাধা তিরুপতিকে সব ছেড়ে দিতে বলে, কিন্তু তিরুপতি তার কোনো কথাই শোনে না। রাধা তিরুপতিকে আটকানোর চেষ্টা করলে তিরুপতি রাধার গায়ে হাত তোলে। রাধা তিরুপতির থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায়। এরপর তিরুপতির পা ধরে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তিরুপতি তার কোনো কথাই মানতে নারাজ। তিরুপতির মধ্যে যেন কোনো পশু ভর করেছে। এরপর তিরুপতি একটা লাঠি দিয়ে রাধার মাথায় আঘাত করে। রাধা মাটিতে পড়ে যায়। রাধার কাপড় চোপড় সব কাদায় মেখে যায়। তিরুপতি তখন আবারও কুয়োতে নামে। রাধা সেই সব মেয়েগুলোর কথা মনে করছিল যাদের সে নিজের হাতে বিয়ের জন্য সাজিয়েছিল, কিন্তু তিরুপতি তাদের সবাইকে মেরে ফেলেছে। রাধা কিছু না করলে তিরুপতি এবার স্পর্ধিকেও মেরে ফেলবে। তাই রাধা ওখান থেকে ওঠার চেষ্টা করে। সেখানে একটা কোদাল রাখা ছিল। রাধা কোদালটা নিয়ে কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে। কোদালের এক কোপ দিয়ে রাধা তিরুপতির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। এরপর সে তার শাড়ি খুলে স্পর্ধির গায়ে পেঁচিয়ে দেয়, আর তারপর সেই মাথাটা নিয়ে পুলিশ স্টেশনে হাজির হয়, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। কেস সলভ হওয়ার পরে অনুদীপ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। অনুদীপ এবং স্পর্ধি রেলওয়ে স্টেশনে যাওয়ার পর কিছু মিডিয়ার লোকজন তাদের সাথে দেখা করতে আসে। এরপর অনুদীপ সেখান থেকে চলে যায়, আর এখানেই এই মুভিটা শেষ হয়।